অনেকদিন পর চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে অপটিক্স থেকে কিছু সাজেশন প্রশ্ন নিয়ে 2022 যারা পরীক্ষার্থী তোমাদের জন্য। তো আমি তড়িৎ চুম্বকত্ব, কারেন্ট ইলেকট্রিসিটি আর ওদিকে স্থির তড়িৎ আর আধুনিক পদার্থবিদ্যার ওপর তোমাদের কিছু প্রশ্ন আমি সাজেস্ট করেছিলাম, নিশ্চয়ই তোমরা সকলে দেখে নিয়েছো। তো আজকে অপটিক্স থেকে আমি কিছু গাণিতিক সমস্যা তোমাদের করিয়ে দেবো, যেগুলো 2022 যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দেবো। আর পিডিএফে কিছু প্রশ্ন দিয়ে দেবো, পিডিএফ করে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের। তো তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখে নিতে পারবে। একদমই সময় পাচ্ছি না দেখানোর জন্য, তাও যা করানো আছে যথেষ্ট, সেগুলো দেখলে অনেকটা হয়ে যায়। আর অপটিক্স আর এদিকে ইন্ডাকশান এসির ওপর আমার কিছুই সাজেশান ভিডিও দেওয়া নেই। গত বছরের কিছু ছিল, তো এবছরের জন্য আমার করে ওঠার সময় পাইনি, যদিও আমি কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের সমাধানগুলো করিয়ে দিয়েছিলাম। তো তোমরা ভালো করে দেখে নাও, এবং প্রশ্নগুলো অবশ্যই, আমি জোর দিয়ে বলছি, অবশ্যই ভালো করে দেখবে। এর থেকে আশা করি তোমরা 100% কমন পেতে পারো। যে প্রশ্নগুলো আমি বলবো, অঙ্কের তো কোনো ভ্যারিয়েশন বা নির্দিষ্ট বলা যায় না, তাও টাইপ আমি বলে দেবো, সেই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর খুবই বেশি। তো তোমরা সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে দেখে নাও কীভাবে আমি এগুলো করিয়ে দিচ্ছি। তো প্রথম আমি করাচ্ছি ফিজিক্যাল অপটিক্স বা ওয়েব অপটিক্স থেকে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে আমি কিছু প্রশ্ন একত্রিত করেছি, আর কিছু ব্যাখ্যামূলক বা আমাদের বোধমূলক প্রশ্ন আছে, যেগুলো আমাদের বেশ গুরুত্বপূর্ণ। এবছর ওয়েব অপটিক্স থেকে বেশি নম্বর আসবে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর কি কি চ্যাপ্টার বাদ আছে সেটাও তোমরা জানো, আলোর প্রতিফলন, সমবর্তন, আর ওদিকে আমাদের বিচ্ছুরণ, এই চ্যাপ্টারগুলো বাদ আছে। তো এছাড়াও কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। প্রথম যেটা আমাদের দেখতে হবে, তরঙ্গমুখের সংজ্ঞা। তরঙ্গমুখ কাকে বলে? তরঙ্গমুখ কি জানি আমরা? সমদশা সম্পন্ন তরঙ্গগুলো যে তলে অবস্থান করে, যখন কোনো একটা বিন্দুস্থ থেকে আলোক তরঙ্গ মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়ে শোন একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে, তো সেই তরঙ্গগুলি একটি নির্দিষ্ট সময় অবকাশে একটি তলে গিয়ে পৌঁছায়, যেটা যে তলের ওপর অবস্থিত প্রতিটি বিন্দু একটি গৌণ উৎস হিসেবে কাজ করে, এবং তলটাকে আমরা নাম দিচ্ছি তরঙ্গমুখ। তো তরঙ্গমুখের বিভিন্ন, যেমন বিন্দুস্থের ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হয়, যদি অসীম দূরত্ব থেকে কোনো রশ্মি আসে, অর্থাৎ সমান্তরাল রশ্মিগুচ্ছর ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হয়। এছাড়াও কোনো একটা ধরো লেন্সের প্রধানক্ষের ফোকাসে কোনো একটা বিন্দু উৎস আছে, তার ক্ষেত্রে লেন্স দ্বারা প্রতিসরণের পর তরঙ্গ মুখটা কেমন হবে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এরপর চলে আসছি হাইগেনের নীতিটা খুব ভালো করে পড়বে। হাইগেনের নীতি এবং তার থেকে প্রতিফলন, প্রতিসরণটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রমাণগুলো তোমরা ভালো করে দেখে নেবে, আমি প্রশ্নগুলো ডেসক্রিপশানে দিয়ে দেবো। এরপর ইয়ংয়ের দ্বিরেখচিত্রর প্রশ্ন থেকে আমার 1 নম্বর দাগের প্রশ্নেই আছে, ইয়ংয়ের দ্বিরেখচিত্র পরীক্ষাটি জলের মধ্যে যদি করা হয় তাহলে কিসের পরিবর্তন হবে? তাহলে মিডিয়াম কি বলছে? মাধ্যম পরিবর্তন হলে। কতগুলো জিনিস মনে রাখতে হবে এখানে। আমাদের ইয়ংয়ের দ্বিরেখচিত্র পরীক্ষায় যেটা আমরা পরিমাপ করি সেটা হচ্ছে ঝালর প্রস্থ। ঝালর প্রস্থ যেটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করি, ল্যামডা ডি বাই ক্যাপিটাল ডি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে উৎস থেকে পর্দার দূরত্ব, স্মল ডিটা হচ্ছে রেখা ছিদ্র, যেগুলো স্লিটের দুটোর দূরত্ব, ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো এবার বলছে, যদি পরীক্ষাটা জলে করা হয় এবং উৎস থেকে পর্দার দূরত্ব কোনো পরিবর্তন না করা হয় এবং ছিদ্রদ্বয়ের দূরত্বও পরিবর্তন না করা হয়, যেহেতু শুধুমাত্র পরীক্ষাটা জলের মধ্যে করা হলে কি পরিবর্তন হবে? মনে রাখতে হবে এখানে মাধ্যম পরিবর্তনের উপর নির্ভর করবে তরঙ্গ দৈর্ঘ্য। মাধ্যম পরিবর্তন হবে তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এই রিলেশনটা কাজে লাগবো, ল্যামডা ওয়াটার সমান হচ্ছে ল্যামডা এয়ার বাই মিউ ওয়াটার। তাহলে কি হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা জলে গেলে মিউ ভাগ হয়ে যাবে। তার মানে দেখো
এখান থেকে বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, তার মানে বিটাটাও বিটা ওয়াটার যেটা হবে সেটা বিটা এয়ার বাই মিউ ওয়াটার। এখান দিয়ে অঙ্কও আসে, ঝালের প্রস্থ বায়ুতে বলা আছে, জলের মধ্যে গেলে কত হবে, তাহলে মিউ দিয়ে ভাগ করে দিতে হবে। এটা কিন্তু যে মনে থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা ছিল ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষা যদি জলে করা হয় তাহলে কিসে পরিবর্তন হবে যদি উৎস থেকে পর্দার দূরত্ব এবং ছিদ্রদ্বয়ের মাঝের দূরত্বের কোনো পরিবর্তন না হয়। তাহলে কিসের পরিবর্তন হবে, ঝালের প্রস্থ কমে যাবে, কারণ আমাদের জলের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 4/3, 4/3 দিয়ে ভাগ করছি মানে 1-এর থেকে বড়। তাহলে বিটা এটা অবশ্যই বায়ু মাধ্যমে ঝালর প্রস্থের যে বেদ, আশা করি পরিষ্কার আসছে, হ্যাঁ, বায়ু মাধ্যমে ঝালরের যে বেদ তার থেকে জলের মধ্যে প্র্যাকটিক্যালটা করলে সমগ্র ব্যবস্থাকে জলে নিয়ে গেলে ঝালর প্রস্থ কমে যাবে। আচ্ছা হলো। আচ্ছা, পরের যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে একই রকমের, উৎস থেকে যে একবর্ণী আলো আমরা ব্যবহার করি, একবর্ণী আলো ব্যবহার না করে যদি সাদা আলো ব্যবহার করা যায় সেই ক্ষেত্রে ঝালরের কি পরিবর্তন হবে। উৎসতে আমরা যদি সাধারণত ল্যামডা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একবর্ণী ঝালর, এবং তার ক্ষেত্রে আমরা ঝালর প্রস্থ যেটা পাই বা ঝালরের গঠনটা এরকম হয়। ইয়ং এর দ্বিরেখচিত্র পরীক্ষার ক্ষেত্রে যে ঝালর আমরা পেয়েছি সেটা এরকম দেখতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এবার কি ঘটনা, তার একটা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থাকে, এখানে দুখানা স্লিট থাকে, স্লিটের একদম মাঝখানে এটা যদি পর্দা বলি তাহলে এখানে হবে কেন্দ্রীয় উজ্জ্বল পটি, তারপরে এই সাইডে আস্তে আস্তে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা উজ্জ্বল অনুজ্জ্বল পটিগুলো পাবো। এটা দুটো সোর্স S1 S2। এবার বলছে যদি আমরা একবর্ণী আলো ব্যবহার না করে সাদা আলো ব্যবহার করি, সাদা আলো হচ্ছে যৌগিক বর্ণ, মানে অনেক কটা কালার মিশে আছে, তাহলে প্রত্যেকটা বর্ণের জন্যই ঝালর হবে। এবার কেন্দ্রটা কোথায় হয় বা সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় উজ্জ্বল পটি কোথায় হয়, যেখানে প্রত্যেকটা বর্ণের জন্য পথপার্থক্য, দুটো তরঙ্গের মধ্যে পথপার্থক্য যেখানে শূন্য হবে বা দশা পার্থক্য শূন্য হবে, সেখানে কেন্দ্র হয়। তার মানে প্রত্যেকটা কালারের জন্যই কিন্তু এখানে আমার কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু তৈরি হবে। তার মানে কেন্দ্রে গিয়ে সবকটা কালার মিশে যাবে, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুটা সাদা বর্ণের হবে, আর বাকিগুলো অল্টারনেট ভাবে প্রত্যেকটা কালারের জন্য যে ঝালর তারা একে অপরের সঙ্গে উপরিপাতিত অবস্থায় থাকবে, ফলে একটা অস্পষ্ট ঝালরের সৃষ্টি হবে, যার কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হবে বা মুখ্য উজ্জ্বল বিন্দু হবে আমাদের সাদা। ঠিক আছে, হয়ে গেল তাহলে প্রশ্নটা। আচ্ছা, তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যতিচারে শক্তির সংরক্ষণ হয় কিনা। অবশ্যই হয়। ব্যতিচারের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ হয় কিভাবে, তো আমরা যে উৎস দুটো ব্যবহার করি সে দুটোর আমি জাস্ট এক্সপ্লেন করছি, তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। ব্যতিচারে শক্তির সংরক্ষণ হয় কিনা, তো শক্তির সংরক্ষণ হয় আমাদের কি দেখি, উজ্জ্বল বিন্দুতে যেন আলোর পরিমাণ বেড়ে যায় আর অন্ধকার বিন্দুতে আলোর পরিমাণটা একদম 0 বা 0-র কাছাকাছি হয় যদি উৎস দুটোর তীব্রতা সমান না হয়। তো এবার তাহলে কি ঘটনা, উৎস দুটোর তীব্রতা সমান হলে উজ্জ্বল বিন্দুটা পুরোপুরি উজ্জ্বল হয় আর অন্ধকার যে বিন্দুটা সেটা পুরোপুরি অন্ধকার হয়। তো এবার যেটা আমাদের এখানে বুঝতে হবে, এখানে যেন দেখে মনে হচ্ছে যেখানে যেটা গঠনগত ব্যতিচার, যেটাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সেখানে যেন এনার্জি ধ্বংস হচ্ছে বা শক্তি ধ্বংস হচ্ছে, আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কনস্ট্রাক্ট হচ্ছে মানে গঠন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তা নয়। এখানে এনার্জি ট্রান্সফরমেশন হয়, শক্তির স্থানান্তর ঘটে, যেখানে অন্ধকার পটি সেখানের যে শক্তি সেটা স্থানান্তরিত হয় উজ্জ্বল পটিতে, দিয়ে সেখানে তীব্রতা বাড়িয়ে দেয়, কিন্তু যে কোনো অবস্থানে গড় তীব্রতা সমান হবে। এটাই আমরা প্রমাণ করব। গড় তীব্রতা মনে রাখতে হবে, গড় তীব্রতাটা দেখাতে হবে, এটা আমাদের কতবার করতে হবে, তো দুটো উৎস দুটো তীব্রতা I1 I2 হলে আমাদের লব্ধি তীব্রতার সূত্র আমরা জানি, I1 প্লাস I2 প্লাস I2 প্লাস 2√I1 I2 cos phi। এটা হচ্ছে পর্দার ওপর কোনো নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে তরঙ্গ দুটির দশা পার্থক্য যদি ফাই হয় এবং উৎস দুটির তীব্রতা I1 I2 হয়, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি তীব্রতা এটা। তাহলে আমরা যদি I অ্যাভারেজ বার করি, তাহলে গড় তীব্রতা যদি বার করি যে কোনো বিন্দুতে, গড় তীব্রতা
গড় তীব্রতা কত? ইন্টিগ্রেশন আই আর ডি ফাই বাই ইন্টিগ্রেশন ডি ফাই, কারণ আমরা কত থেকে কতর মধ্যে করব? পূর্ণ স্কেলে করব, 0 থেকে 2 পাইয়ের মধ্যে কেটে ইন্টিগ্রেট করব। যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে দেখো আমাদের এটাকে ডি ইন্টিগ্রেট করলে প্রথমটা আসছে কত? i1 ফাই প্লাস i2 ফাই প্লাস কস থিটার পূর্ণ স্কেলে ইন্টিগ্রেশন করলে 0 হয় বাই নিচে আসছে ফাই হলো। তাহলে আলটিমেটলি আমাদের চলে আসছে গড় তীব্রতার মান, তাহলে এটা কত চলে আসছে? i1 ফাই হলো, i2 ফাই হলো, এই পোর্শনটা পুরোটা 0 হয়ে গেল। তার মানে লাস্ট পোর্শন কস থিটাকে যদি 0 থেকে 2 পাই পূর্ণ চক্রে ইন্টিগ্রেশন করলে কস থিটার ইন্টিগ্রেশন 0 হয়, তোমরা নিশ্চয়ই জানো। আর নিশ্চয়ই আসছে, তার মানে এটা ভ্যালু কত থেকে কত? 0 থেকে 2 পাই, 0 থেকে 2 পাই। এটা হিসাব করলে দেখো 2 পাইটা ফাইটা তোমাদের কমন হয়ে কেটেই গেল, তাহলে আলটিমেটলি i1 প্লাস i2। তার মানে যে কোনো অবস্থানেই গড় তীব্রতা উৎস দুটির তীব্রতার সমষ্টির সমান, অর্থাৎ এখানে শক্তি সংরক্ষণ হয়। তাহলে যে কোনো অবস্থানে গড় তীব্রতা যদি উৎস দুটির তীব্রতার সমষ্টির সমান হয়, এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? ব্যতিচারে শক্তির কোনো বিনাশ ঘটে না, শুধুমাত্র শক্তি স্থানান্তরিত হয় আমাদের উজ্জ্বল অবস্থান, অন্ধকার অবস্থান থেকে উজ্জ্বল অবস্থানে। কিন্তু যে কোনো অবস্থানে সেটা উজ্জ্বল বিন্দু হোক বা অনুজ্জ্বল বিন্দু হোক, মোট পূর্ণচক্রে আমরা যদি এটাকে গড় মান নির্ণয় করি তীব্রতার, সেটার মান উৎস দুটি তীব্রতার সমষ্টির সমান হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখাতে পাচ্ছি ব্যতিচার প্রক্রিয়ায় শক্তির সংরক্ষণ ঘটে। ওকে, নেক্সট আমরা চলে যাই পরের প্রশ্নে। একটা অঙ্ক করানো আছে, এখানে অঙ্ক দিয়েছি, আর কিছু প্রশ্ন এদিকেও আমার আছে করা। ইয়ংয়ের দ্বিরেখ ছিদ্র পরীক্ষাতে ঝালরের বেধ কিভাবে বাড়ানো যায়? ঝালরের বেধ বৃদ্ধি করার উপায় কি? তোমরা নিশ্চয়ই জানো, ল্যামডা যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বাড়বে, উৎস থেকে পর্দার দূরত্ব যদি বাড়ে তাহলে বাড়বে, আর রেখা ছিদ্র দুটির মধ্যবর্তী ব্যবধান স্মল ডি যদি কমে তাহলে বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে ঝালরের বেধ বৃদ্ধি করার উপায়। তাহলে কি বাড়াতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, পর্দার দূরত্ব উৎস থেকে বাড়াতে হবে, আর একটা কি বলে দিলাম? দুটো রেখাছিদ্রের মধ্যবর্তী ব্যবধান কমাতে হবে। তাহলে এই তিনটের ক্ষেত্রে আমাদের ঝালরের বেধ বাড়বে। আচ্ছা, গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে শর্ত প্রতিষ্ঠা খুব ভালো করে করবে। গঠনমূলক ব্যতিচার কোথায় হবে এবং ধ্বংসাত্মক ব্যতিচারের যে প্রমাণটা কোন কোন, মানে ডেল্টা সমান এন ল্যামডা আর ডেল্টা সমান হচ্ছে 2n - 1 ল্যামডা বাই 2, এটা খেয়াল রাখবে, আমি কথাটা বলে দিচ্ছি। গঠনমূলকের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সকল বিন্দুতে পথপার্থক্য ডেল্টা, পথপার্থক্য কি হবে? ডেল্টা হবে 2n ইন্টু ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক সেই সকল বিন্দুতে হবে গঠনমূলক ব্যতিচার। তাহলে যে সকল পর্দার উপর অবস্থিত যে সকল বিন্দুর সাপেক্ষে উৎস দুটির পথপার্থক্য, উৎস থেকে যে তরঙ্গ যাচ্ছে যে তরঙ্গ দুটির পথপার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, সেইগুলোতে হবে গঠনমূলক ব্যতিচার, যেখানে n এর ভ্যালুটা শুরু হবে 0 থেকে, 0 1 2 3 এইভাবে। তাহলে শূন্যতম উজ্জ্বল মানে কেন্দ্রীয় উজ্জ্বল, এক বসালে প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল। তাহলে এটা প্রমাণটা দেখতে হবে। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ডেল্টা হবে 2n - 1, তোমাদের ছায়া প্রকাশনীর বইতে 2n + 1 আছে, ভুল করেও করবে না, এটা করবে। তাহলে 2n - 1, 2n মাইনাস হচ্ছে 1, 1 হচ্ছে বিজোড় গুণিতক, যেখানে n এর মানটা কত থেকে শুরু? n এর মানটা 1 থেকে শুরু। তোমরা এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করবে যদি ভালো লাগে অবশ্যই। আর যদি তোমরা 2n + 1 দিয়ে করে অভ্যস্ত হয়ে করতে পারো, কিন্তু এটাতে সহজ, কারণ অন্ধকার পটি শুরু হয় প্রথম অন্ধকার থেকে, শূন্যতম অন্ধকার বলে কিছু হয় না। আর উজ্জ্বল মানে গঠনমূলক ব্যতিচার শুরু হয় শূন্যতম, কেন্দ্রীয় উজ্জ্বলকে শূন্যতম উজ্জ্বল বলি। আর প্রথম অন্ধকার মানে 1 নম্বর অন্ধকার, তাই আমরা এই সূত্রটা ব্যবহার করছি।
তাহলে পথপার্থক্য এই দুটো প্রমাণ কিন্তু ভালো করে অবশ্যই দেখবে। যদি প্রমাণ না করে থাকো আমার ভিডিও ক্লাসে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, অপটিক্সের লিঙ্ক, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবে। তাহলে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তই শুধু পড়লে হবে না, এটার প্রমাণটাও কিন্তু ভালো করে পড়তে হবে। আর কি পড়তে হবে? স্থায়ী ব্যতিচারের শর্ত। সুসংগত উৎস কি? সুসংগত উৎসর ধারণাটা ক্লিয়ার করে স্থায়ী ব্যতিচার হতে গেলে কি কি দরকার সেটা আমাদের মনে রাখতে হবে। আর সুসংগত উৎস কি কিভাবে তৈরি করা যায় সেটাও জানতে হবে, ছায়া প্রকাশনীতে নেই। মনে রাখতে হবে দুটো উপায় করা যায়, ভিডিও ক্লাসে বলে দেওয়া আছে ব্যতিচারের, দেখে নিতে পারো আলোর মধ্যে অপটিক্স, ক্লাস 12 অপটিক্সের মধ্যে গিয়ে ওখানে ব্যতিচার যে চ্যাপ্টারটা, সুসংগত উৎস তৈরি করতে গেলে দুটো উপায় আমরা করে থাকি। একটা হচ্ছে তরঙ্গ মুখের বিভাজন, তরঙ্গ মুখের বিভাজন যেটা ইয়ংয়ের দ্বিরেখ ছিদ্র পরীক্ষায় করে থাকে। একই তরঙ্গ মুখের উপর অবস্থিত কতগুলো বিন্দুকে, দুটো বিন্দুকে গৌণ তো উৎস হিসাবে আমরা ব্যবহার করি। আর একটা হয় বিস্তার বিভাজন এর সাহায্যে, যেটা আমরা আপাতত আমাদের এখন সিলেবাসে নেই, নিউটনস রিং পরীক্ষায় আমরা এটা করে থাকি, নিউটনের বলয় পরীক্ষা, নিউটনস রিং পরীক্ষা। তো তাহলে সুসংগত উৎস কি কিভাবে তৈরি করতে পারি? 1 নম্বর উপায় হচ্ছে তরঙ্গ মুখের বিভাজন দ্বারা, 2 নম্বর হচ্ছে বিস্তার বিভাজন দ্বারা। ঠিক আছে, আচ্ছা চলো এবার একটু অঙ্কে চলে যাই। নিউমেরিক্যাল কোশ্চেন নাম্বার 3 তে আছে আমার এখানে, তোমরা দেখে আমি বলে দিচ্ছি ভালোগুলো। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছি 89.3 ন্যানোমিটার, আর কাঁচের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 1.5। আচ্ছা এই কাঁচের মধ্যে দিয়ে, এটা বায়ু মাধ্যমে, এটা হচ্ছে ল্যামডা এয়ার বা শূন্য মাধ্যমে ধরলাম। তো প্রশ্ন বলেছে কাঁচের মধ্যে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক কত হবে? আর শূন্য মাধ্যমে বেগ বলে দেওয়া আছে 3 × 10⁸। খুবই সহজ অঙ্ক। তাহলে ল্যামডা গ্লাস হবে, ল্যামডা গ্লাস হচ্ছে ল্যামডা 0/μ বার করে নেবে, আর কম্পাঙ্ক n, কম্পাঙ্ক হচ্ছে মাধ্যম পাল্টালে পাল্টায় না, তাই c/λ0। কম্পাঙ্ক মানে আলোর বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য, মাধ্যম পরিবর্তনে যেহেতু কম্পাঙ্কের পরিবর্তন হয় না, তাই এখানে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমেও যা কাঁচের ভেতরেও তাই। ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে দেখবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঝালর প্রস্থের রাশিমালার প্রমাণ। মানে বিটা সমান ল্যামডা d/d, এই যে প্রমাণটা ইয়ংয়ের দ্বিরেখ ছিদ্র পরীক্ষায় ঝালরের প্রস্থের রাশিমালা প্রমাণ, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে এবছরের জন্য দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এবার এখান থেকে কিন্তু 5 নম্বরের একটা প্রশ্ন আসবে ব্যতিচার অপবর্তন থেকে। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন এই পোর্শন থেকে আসতে চলেছে, অবশ্যই ভালো করে দেখতে হবে, মন দিয়ে দেখবে। আচ্ছা এরপর চলে আসি একটা অঙ্কে। আচ্ছা এছাড়াও এই পরীক্ষায় যে ব্যতিচার হয় তাকে বলা হচ্ছে নন লোকালাইজড ফ্রিঞ্জ বা এক দেশতাবিহীন ব্যতিচার, ছায়া প্রকাশনীতে পাবে, কারণ এটা পর্দার যে কোনো অবস্থানের ওপর আমরা ঝালর পাই। পর্দার নির্দিষ্ট কোনো অবস্থান নেই যে যেখানে পর্দা রাখলেই ঝালর পাবো, তা নয়, পর্দার যে কোনো অবস্থানের জন্যই আমরা ঝালর পেয়ে থাকি, তার জন্য এটাকে বলা হচ্ছে নন লোকালাইজড বা এক দেশতাবিহীন ব্যতিচার। সেক্ষেত্রে ঝালর প্রস্থের পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা ঝালর অবশ্যই পাবো। ঠিক আছে, সেই জন্যে নাম দেওয়া হয়েছে নন লোকালাইজড ফ্রিঞ্জ। ওকে, আচ্ছা একটা অঙ্ক এখানে করছি, তোমরা একটু দেখে নেবে অঙ্কটা। আচ্ছা একটা আলো ব্যবহার করা হচ্ছে, বলছে ইয়ংয়ের দ্বিরেখ ছিদ্র পরীক্ষায় 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর পঞ্চম পটি অপর একটি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সপ্তম পটির সঙ্গে সমাপতিত হয়েছে। আচ্ছা মনে রাখতে হবে, সমাপতিত হলে n ল্যামডা কনস্ট্যান্ট, এখানে আমরা সূত্র ব্যবহার করব কি, n1 λ1 সমান n2 λ2। যদি দুটো কালারের জন্য ঝালর উপরিপাতন হয় তাহলে n ল্যামডা ধ্রুবক ধরে অঙ্ক করতে হবে। দেখো প্রথম যেটা 700 তার পঞ্চম পটি বলেছে, তাহলে প্রথমটার nটা হলো পটি নাম্বার 5, ল্যামডা বলেছে 700, দ্বিতীয়টার পটি নম্বর 7, ল্যামডাটা জানি না, এখান থেকে খুব সহজে বার করতে পারবো। তাহলে λ2 চলে এলো আমাদের 500 ন্যানোমিটার। তাহলে অপর তরঙ্গ দৈর্ঘ্যটা কত?
500 ন্যানোমিটার। তাহলে উপরিপাতনের ক্ষেত্রে আমাদের এই ধারণায় করতে হবে n ল্যামডা ধ্রুবক হবে বা n বিটা ধ্রুবক হবে, n1 ল্যামডা 1 সমান n2 ল্যামডা 2। এই হলো ব্যাপার, এগুলো আমাদের ভালো করে দেখে নিতে হবে। আর এছাড়াও কোনো একটা ধরো অঙ্ক দিল আমাদের, এততম উজ্জ্বল থেকে এততম অন্ধকারের অঙ্কগুলো ভালো করে অবশ্যই দেখবে। এই হচ্ছে আমাদের ব্যতিচার। ঠিক আছে, এরপর অপবর্তনের ক্ষেত্রে যেগুলো আমাদের দেখতে হবে, তোমরা ভালো করে বুঝে নিলে বিষয়টা কোন কোন জায়গাটা আমরা জোর দিয়ে দেখব। তোমাদের এখান থেকে 5 নম্বর আসতে চলেছে, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে আমাদের দেখতেই হবে। আশা করছি বড় প্রশ্নের মধ্যে হাইগেনের নীতি, প্রতিফলন বা প্রতিসরণের প্রমাণটা আসতে পারে, আর ইয়ংয়ের দ্বিরেখছিদ্রর যে ঝালের প্রস্থের রাশিমালা সেটা আসার সম্ভাবনা আছে। এছাড়াও কিছু অ্যাডিশনাল প্রশ্ন, স্থায়ী ব্যতিচারের শর্ত হোক বা শক্তি সংরক্ষণ হয় কিনা বা কোনো অঙ্ক, সেটা দিতে পারে। তো তোমরা ভালো করে দেখতে থাকো। আচ্ছা, নেক্সট চলে আসি অপবর্তন। অপবর্তনের মধ্যে যেটা জোর দিয়ে পড়তে হবে, অপবর্তন কাকে বলে সংজ্ঞা। অপবর্তন কি জিনিস? কোনো তীক্ষ্ণ প্রান্তের কাছ দিয়ে যাওয়ার সময় আলো তার গতিপথ থেকে কিছুটা বেঁকে যায়, এই বেঁকে যাওয়াটাকে আমরা অপবর্তন বলি, ডেফিনেশন পড়বে। এছাড়াও ব্যতিচার অপবর্তনের পার্থক্য, ব্যতিচার অপবর্তনের পার্থক্যটা ভালো করে পড়বে। ফ্রেনেল আর ফ্রনহফার অপবর্তনের একটা পার্থক্য খেয়াল রাখবে, ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে উৎসগুলো কোথায় থাকে? সসীম দূরত্বে থাকে, কিন্তু ফ্রনহফারের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এগুলোকে আমরা অসীমে রাখি উৎসগুলোকে। এটাই প্রধান পার্থক্য এর মধ্যে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, ব্যতিচার অপবর্তনের যে ঝালর প্রস্থ তার ছবিটা ভালো করে দেখতে হবে, মানে আই বনাম ডেল্টা। অপবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম হয়, অপবর্তনের ঝালরটা কেমন হয়? এদিকে আই থাকে, এদিকে ডেল্টা থাকে। আর ব্যতিচারের ক্ষেত্রে সেখানে কেমন হয়? ব্যতিচারের ক্ষেত্রে তীব্রতাগুলো সমান হয়, উজ্জ্বলগুলো সমান উজ্জ্বল, অন্ধকারগুলো সমান অন্ধকার হয়। তো এই দুটো ছবি একটু ভালো করে দেখে রাখবে। দুটো ছবির সাহায্যে এদের মধ্যে তুলনা আসতেই পারে। এক্ষেত্রে উজ্জ্বলটা সবচেয়ে বেশি উজ্জ্বল, গৌণ উজ্জ্বলগুলো তুলনামূলক অনেক কম। আর ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বলটা যতটা উজ্জ্বল, সবগুলো উজ্জ্বল একই রকম তীব্রতার, আর অন্ধকারগুলো একই রকম অন্ধকারাচ্ছন্ন। ঠিক আছে, এছাড়াও একক রেখাছিদ্র পরীক্ষা ফ্রনহফারের, তার যে ছবিটা আছে একক রেখাছিদ্র পরীক্ষার ছবি, আর ওখান থেকে কৌণিক বেদ আর রৈখিক বেদের প্রমাণটা অবশ্যই ভালো করে তোমরা দেখবে। কৌণিক বেদ আর রৈখিক বেদ একক রেখাছিদ্র পরীক্ষায়, কৌণিক বেদ মানে কেন্দ্রীয় মুখ্যচরণ বিন্দুর কৌণিক বেদ আর রৈখিক বেদ নির্ণয়ের যে থিওরিটা, মানে 2 ল্যামডা ডি বাই ই বা এ, আর 2 ল্যামডা বাই এ, মানে কৌণিক বেদ হলো 2 ল্যামডা বাই এ আর রৈখিক বেদ হচ্ছে 2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই এ। এই দুটো প্রমাণ অবশ্যই তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, এই হলো গিয়ে মোটামুটিভাবে ওভারঅল অপবর্তন আর ব্যতিচারের ক্ষেত্রে যে জায়গাগুলো ভালো করে দেখতে হবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। আর আমি মুখে তো বলেই দিচ্ছি, তোমরা নোট করে নিচ্ছ নিশ্চয়ই। আর এছাড়াও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো প্রশ্নের, আমি আমার মতো করে প্রশ্ন সাজিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্রশ্নটা কালেক্ট করে নিও। আর অবশ্যই যে প্রশ্নগুলো বলছি একটু মন দিয়ে পড়ো, সময় খুব বেশি নিয়ে আমি তোমাদের আরও আগে দিলে তোমাদের সুবিধা হতো। জানি না কতটা তোমাদের কাছে পৌঁছবে আমার এই ক্লাসটা, তাও আমি আমার দিক থেকে চেষ্টা করি। একটু সময় পেলাম, মাধ্যমিক পরীক্ষা চলছে, রেগুলার পরীক্ষা, আজকে একটু ফাঁকা পেয়েছি কিছুটা, সেই জন্য তোমাদের জন্য একটু করে দেওয়ার চেষ্টা করছি। তাই এই হলো ভৌত বিজ্ঞানের এই কটা প্রশ্ন আমরা ভালো করে দেখে নেব। এবার চলে আসছি জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স। তো জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে কোন কোন জায়গাগুলো দেখতে হবে সেই নিয়ে এবার আমি চলে আসছি। তো জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমাদের প্রথম আছে সমতলে আলোর প্রতিসরণ। সমতলে প্রতিসরণের ক্ষেত্রে সমান্তরাল কাঁচ ফলকে
এর ক্ষেত্রে যে পার্শ্ব সরণের রাশিমালা, পার্শ্ব সরণ মানে যেটাকে আমরা যে এক্স বলি, মানে টি সাইন আই 1 মাইনাস কস আই বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই, এর যে প্রমাণটা, এর প্রমাণটা অবশ্যই তোমরা পুরোটা আসছে, হ্যাঁ ভালো করে দেখবে। এবং এইখানে যদি আপতন কোণ ক্ষুদ্র হয় তাহলে সেই ক্ষেত্রে টি আই 1 মাইনাস 1 বাই মিউ, আপতন কোণ ক্ষুদ্র হলে পার্শ্ব সরণের মান কত সেটাও একটু ভালো করে দেখতে হবে। এছাড়াও মাছের চোখের দৃষ্টি, সেই মাছের চোখের দৃষ্টির ক্ষেত্রে যে প্রমাণটা, যেটা আমরা সংকট কোণের ধারণা থেকে করি, মানে ডুবুরি যদি জলের ভিতর থেকে বাইরে দেখে তাহলে সে যে শঙ্কুর মধ্যে দিয়ে সমগ্র ব্যবস্থাটিকে দেখতে পায়। এরকম একটা ছবি আছে, দেখবে এটা সংকট কোণ, এটা হলো ব্যাসার্ধ, এটা এইচ গভীরতা। এখানে আর এর যে প্রমাণটা আর ইকালস টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, এটা বহুবার পরীক্ষায় তোমাদের এসছে, ঠিক আছে? এগুলো ভালো করে দেখবে। এছাড়া একটা তোমাদের ছায়া প্রকাশনী হোক বা যে বই হোক, একটা অঙ্ক হয়, দুটো মাধ্যম আছে, নিচে একটা বস্তু আছে, এই মাধ্যমটা μ1, এটা μ2, এইটার গভীরতা বলেছে d1, এটা d2। তাহলে বাইরে থেকে যদি কোনো একজন পর্যবেক্ষক দেখে তাহলে এই বস্তুটার একটা ধরো কয়েন আছে, কয়েনটার আপাত গভীরতা হবে d, যদি আপাত গভীরতা হয় সেটা হবে d1 বাই μ1 প্লাস d2 বাই μ2। এই যে প্রমাণটা একটু ভালো করে দেখে নিতে হবে, এটা অবশ্যই এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে নেবে। এছাড়াও দেখে নাও ঠিক করে, মুছে দিচ্ছি। তাহলে প্রথম কি বললাম, সমান্তরাল কাঁচ ফলকের পার্শ্ব সরণের রাশিমালা, মাছের চোখের দৃষ্টির প্রমাণটা ওখানেই দেখবে। আমাদের আপাত গভীরতা প্রকৃত গভীরতা যে থিওরিটা আছে বইতে, মানে যদি বায়ু থেকে ঘন মাধ্যমে দেখে তার ক্ষেত্রে এটা বইতে করে দেওয়া আছে, অঙ্কটা তোমরা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা গুরুত্বপূর্ণ, চলে আসি 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর আমি সবগুলো প্রশ্ন দেবো, নাম্বার দাগ হয়তো মিলবে না, আমি আমার মতন করে একটু সাজিয়েছি, এগুলো সেগুলো তোমাকে মনে করে বলিয়ে দিচ্ছি। যেমন প্রিজম, প্রিজমের মধ্যে যেটা ন্যূনতম চ্যুতিকোণের যে প্রমাণটা সাইন ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2, এই প্রমাণটা কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এটা তোমরা খুব ভালো করে দেখবে, এখান থেকে প্রমাণ আসুক এই সূত্র দিয়ে অঙ্ক আসার সম্ভাবনা প্রবল এবছর, ঠিক আছে? এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ, প্রিজম থেকে রশ্মি না নির্গত হতে হলে, মানে নির্গত রশ্মি যদি না পেতে হয় সেক্ষেত্রে আপতন কোণের সীমাস্থ মান, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের, এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে, আপতন কোণের সীমাস্থ মান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এর থেকে একটা অঙ্ক হয়, সেটা আমি বলবো। মানে ধরো একটা আলো গিয়ে পড়লো প্রিজমের ওপর, একটা আলো, এটা ধরো অভিলম্ব, একটা আলো গিয়ে পড়েছে নির্দিষ্ট কোণে I1 কোণে, I1 এর মানটাই বার করতে হবে। তো এখানে প্রতিষ্ঠিত হয়েছে, দিয়ে এই তল বরাবর বেরোচ্ছে, নির্গত না হবে না, মানে কি এই যে কোণটা, এই R2 র মান, এটা R1, এদিকটা R2, এটা A, R2 র মানটা সংকট কোণের সাথে সমান হতে হবে, মানে নির্গমন কোণ যেটা I2টা হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে R2টাকে হতে হবে থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কাঁচ এবং বায়ু মাধ্যমের সাপেক্ষে সংকট কোণ, মানে সাইন ইনভার্স 1 বাই মিউ, ঠিক আছে? সাইন ইনভার্স 1 বাই মিউ, সাইন থিটা সি সমান 1 বাই মিউ, তোমরা জানো মিউ লঘু মাধ্যম বাই মিউ ঘন মাধ্যম। তো এখানে আপতন কোণের সীমাস্থ মান, তো আমরা এখানে কি করলাম, কি করে মিউ সমান সাইন I1 বাই সাইন R1, R1 কে লিখতে পারি, দেখো R1 আর R2 যোগ করলে এ হয়,
তাহলে একে লিখছি a মাইনাস r2, এবার r2 মানে থিটা সি। তাহলে সাইন i1 সমান চলে আসছে মিউ, এটাকে যদি ভাঙো তাহলে আসছে সাইন এ কস থিটা সি মাইনাস কস এ সাইন থিটা সি। এবার এখানে কস থিটা সি পুরোটা আসছে, কস থিটা সি আর সাইন থিটা সি এ দুটোর মান একটু আমরা বসিয়ে দেবো, তাহলেই আমাদের উত্তরটা চলে আসবে যেটা আমাদের চাহিদা। তাহলে দেখো এখানে সাইন i1 চলে আসছে মিউ, এখানে আছে সাইন এ থাকলো, cos থিটা সি মানে কত রুট ওভার 1 মাইনাস, দেখো cos থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমরা সাইন থিটা মানে কত, সাইন থিটা সি মানে 1 বাই মিউ, তাহলে এটা হবে 1 বাই মিউ স্কোয়ার মাইনাস cos এ, আর সাইন থিটা সি মানে তো 1 বাই মিউ বসিয়ে দিলাম। তাহলে এবার এখান থেকে দেখো মিউটা যদি কমন নিয়ে কেটে দাও তাহলে আসছে মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস cos এ। এটাই হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান, মানে i1টা এটাই হচ্ছে সীমাস্থ মান। যে মান থেকে i1টা যদি এর থেকে বড় হয়, i1টা হচ্ছে এর থেকে যদি বড় হয় তাহলে r1টা বড় হবে, r1 হলে r2 কিন্তু কমবে, তার মানে i1টা অবশ্যই, অতএব সীমাস্থ মান হচ্ছে i1 লেস দ্যান ইকুয়ালস টু, ছোট হলে আলোটা বেরোবে না, বড় হলে আলো বেরিয়ে যাবে। তাহলে সাইন ইনভার্স মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কস এ, এইভাবে আমরা প্রমাণটা করে ফেলতে পারি। তাহলে এইখান থেকে যে কোণের মানটা বেরোচ্ছে, আপতন কোণের মান, একটু ঠিক করতে হবে, আপতন কোণের মানটা যদি এই মানের থেকে কম হয়, দেখো ব্যাপারটা বুঝবে, i1 বাড়লে r1 বাড়ছে, r1 বাড়লে r2 কমবে, কারণ r1 আর r2 যোগফলটা a, এটা তো কনস্ট্যান্ট। r1 যত ছোট হবে r2, এবার r2 যদি বাড়তে বাড়তে একটা সময় গিয়ে সংকট কোণকে অতিক্রম করলো, সংকট কোণকে যদি পেরিয়ে যায় তাহলে আপতন কোণটা সংকট কোণের থেকে বেশি হলে কি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে আলোটা এখানে পড়ে ওদিকে যাবে না, ভেতরে আবার ফিরে আসবে এবং নির্গত রশ্মি পাওয়া যাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান। তাহলে আপতন কোণটা এখান থেকে হিসেব করে যে মান বেরোবে তার থেকে কি হতে হবে, ছোট হতে হবে। বড় হলে নির্গত রশ্মি পাওয়া যাবে, ছোট হলে পাওয়া যাবে না। সমান হলে কি তল দিয়ে বেরোবে, তল বরাবর বেরোবে কখন, যদি সমান হয়। ছোট হলে বেরোবে না, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে ভিতরে চলে আসবে, আর বড় হলে বাইরে প্রতিষ্ঠিত হবে, i2 মানটা 90 থেকে ছোট হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ভালো করে আমাদের দেখতেই হবে। ঠিক আছে, চলো এটা বুঝিয়ে দিলাম। এই রিলেটেডই একটা অঙ্ক হয় একই কনসেপ্টের, সেটা এবার দেখে নিই আমরা। তো যদি আসে কমন খুবই ভালো। এই অঙ্কটা টেস্ট পেপার বিগত দীর্ঘদিন ধরে অঙ্কটা দেখতে পাওয়া যায়, অনেকে পছন্দ করে, আমারও খুব পছন্দের অঙ্ক। বলছে একটি একবর্ণীয় আলোক রশ্মি এ কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে পৃষ্ঠ স্পর্শী কোণে আপতিত হলো। মানে একটা ঠিক উল্টো, একটা আলোক রশ্মি তল বরাবর পৃষ্ঠস্পর্শী মানে পৃষ্ঠতলকে স্পর্শ করে আপতিত হলো, মানে আপতন কোণটা 90 ডিগ্রি হলো। এবার আপতিত হয়ে প্রিজমে প্রবেশ করলো, এখানে প্রবেশ করেছে, প্রবেশ করে অপর তল দিয়ে নির্গত হয়েছে থিটা কোণে, থিটা কোণে নির্গত হলো। দিয়ে প্রমাণ করতে হবে মিউ সমান 1 প্লাস সাইন থিটা প্লাস কস এ, এটা এ বাই সাইন এ, এটা হোল স্কোয়ার, এটা রুটের মধ্যে পুরোটা, মিউ সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কিভাবে প্রমাণ করতে পারি দেখো, সেই আমাদের একই কনসেপ্ট, এটা হচ্ছে r1, এটা r2, এটা হলো থিটা। তাহলে এখানে আমাদের মিউ বার করতে হবে। তো মিউ মানে আমরা লিখতে পাচ্ছি, এটা প্রমাণ করব, সাইন r2 বাই, না এটা হবে মিউ 2, মানে সাইন থিটা, মিউ সমান আসছে সাইন থিটা বাই সাইন r2 হলো।
এটা মিউ মাধ্যম হলে মানে হিসেব মতন কি হবে, মিউ সাইন r2 সমান 1 সাইন থিটা স্নেলের সূত্র অনুসারে। এবার r2 প্লাস r1 সমান তো হচ্ছে a। এবার তাহলে r2টা কত আসবে, আবার এই পয়েন্টে যদি যাই, এই বিন্দুতে যদি সূত্র করি তাহলে আসছে সাইন 90 বাই সাইন r1 সমান মিউ। তাহলে সাইন r1টা চলে আসছে 1 বাই মিউ, সাইন r1টা চলে আসছে 1 বাই মিউ, মানে হচ্ছে সংকট কোণের সমান চলে আসছে। ওকে, তাহলে এটাকে আমি সাইন r2টাকে রিপ্লেস করছি a মাইনাস r1 দিয়ে, আগেরটার মতন যেমন করেছিলাম। তাহলে এবার এখান থেকে যদি আমরা একটু হিসেবে যাই তাহলে কি চলে আসছে দেখো, তাহলে এখান থেকে মিউ এটাকে ভেঙে দিচ্ছি, সাইন এ কস r1 মাইনাস কস এ সাইন r1 সমান চলে আসছে সাইন থিটা। তাহলে আমরা দেখো এখানে সাইন r1 পেয়েছি 1 বাই মিউ, মানে আগের মতনই প্রমাণ চলে আসছে। তাহলে মিউ সাইন এ রুট ওভার আসছে 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার মাইনাস কস এ 1 বাই মিউ সমান সাইন থিটা হয়ে গেল। এবার এখান থেকে আমাদের মিউ এর মানটা হিসেব করতে হবে, সেটা আমরা দেখে নেব। তো এখান থেকে আমরা যদি মিউ এর মানটা হিসেব করি তাহলে মিউ দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে দেখো সাইন এ রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ সমান সাইন থিটা। তাহলে একটা কাজ করি, এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে ওটাকে ওদিকে নিয়ে গেলে এটা মাইনাস ছিল, তো ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। আর সাইন এটাকে নিচে নিয়ে এলাম সাইন এ দিয়ে ভাগ করে, তাহলে সাইন এটা কেটে গেলে এবার স্কোয়ার করে দিই, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1 আসছে কস এ প্লাস সাইন এ, রুটটা তুলছি সাইন থিটা বাই সাইন এ হোল স্কোয়ার। আচ্ছা, 1টা ওদিকে নিয়ে গেলে প্লাস 1 হলো, আর মিউ বার করলে এখান থেকে যদি মিউ বার করি হোল টু দি পাওয়ার হাফ। এটাই আমাদের প্রমাণ ছিল রুট ওভার যেটা, তাহলে আমরা প্রমাণটা খুব সহজেই করে ফেললাম। তো অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো অঙ্কটা যেন অবশ্যই ভালো করে দেখা হয়, আমি করিয়ে দিলাম, তোমরা ভালোভাবে বিষয়টা দেখে নেবে। এছাড়াও কিছু অঙ্ক দিয়েছি, সেগুলো একটু দেখবে অবশ্যই। এর একটা হচ্ছে আমাদের একটা থিওরি বা প্রবলেম যাই বলো না কেন সেটা হয়, এটা আমাদের দিয়ে থাকে। এটা বলছে, এটাও ছায়াপ্রকাশনী কোশ্চেনের প্রশ্নবিচিত্রা তোমরা প্রশ্নের যে অনুশীলনী সেখানে পাবে, আমার ভেতরে যে উদাহরণ করা আছে সেখানেও পাবে। বলছে কালির বিন্দু চিহ্নযুক্ত একটি সাদা কাগজের ওপর টি বেদ এবং মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি স্বচ্ছ ঘনক রেখে দেওয়া হলো। অভিলম্ব দৃষ্টিতে দেখলে চিহ্নের প্রতিবিম্ব ওপরের দিকে সরণ ডেল্টা টি, মানে এই ধরে একটা কাগজের ওপর একটা পয়েন্ট আছে, এখানে একটা ফলক রাখা হলো, আর ওপর থেকে দেখলে এখান থেকে যদি তাহলে কেমন হবে জিনিসটা, এরম গিয়ে জিনিসটা একটু এরম হবে, কারণ দেখে কি মনে হবে পয়েন্টটা উঠে এসছে, এইটুকুনির মান বলেছে ডেল্টা টি। তার মানে এইটুকুনি হচ্ছে বেদ কত বলে দিয়েছে যেন, টি বেদ, মানে এইটুকুনি টি। তাহলে এই নিচের যে বিন্দুটা এ বিন্দু বললে, এটা যদি বি, তাহলে এ বিটা হচ্ছে সমান টি, তাহলে এটা হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা। আর এটাকে যদি আমরা বলি সি, তাহলে বিসিটা হচ্ছে আপাত গভীরতা। আপাত গভীরতা আমরা যদি লঘু মাধ্যম থেকে দেখি, এদিকটা এটা লঘু মাধ্যম, এটা মিউ মাধ্যম ঘন, এটা মিউ, কারণ বায়ু থেকে দেখছি মানে মিউটা 1। তাহলে আপাত গভীরতা সমান কি হয়, প্রকৃত গভীরতা বাই মিউ। লঘু থেকে দেখলে মিউ ভাগ, আর ঘন থেকে দেখলে মিউ গুণ হয়। তাহলে আপাত গভীরতা মানে তার মানে হবে কত, টি বাই মিউ। তাহলে ডেল্টা টি সমান আমাদের চলে আসছে দেখো ছবি অনুসারে, ডেল্টা টি সমান হচ্ছে এবি মাইনাস বিসি, তাহলে টি মাইনাস টি বাই মিউ, তাহলে টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ।
এটাই আমাদের প্রমাণ ছিল, 2 নম্বরের অঙ্ক হিসেবে আসতে পারে। আমাদের ডেল্টা টির মানটা দেখাতে হবে এটা, তো তোমরা অবশ্যই এটা ভালো করে দেখে নেবে। এছাড়াও প্রিজম থেকে আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাতলা প্রিজম। পাতলা প্রিজমের ক্ষেত্রে যে প্রমাণটা তোমরা দেখবে সেটা হচ্ছে মিউ ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। মানে পাতলা প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি আপতন কোণের ওপর নির্ভর করে না। পাতলা প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি কোণের মান আপতন কোণের ওপর নির্ভর করে না, যদি আপতন কোণ ক্ষুদ্র হয়। যদি এটা আপতন কোণ ক্ষুদ্র হলেই হয়, বা আপতন কোণের ওপর নির্ভর করে না, তাহলে প্রমাণটা সব বইতে পাবে। যে বই যে পড়ো অবশ্যই প্রমাণটা দেবে। যদি না পাও, আমার ভিডিও ক্লাসে প্রিজমের যে টপিকগুলো করা আছে তার মধ্যে ওটা দেখে নেবে, পেয়ে যাবে। হয়ে গেল। তাহলে এই হলো মোটামুটি প্রিজম থেকে এবং আমাদের সমতলে প্রতিসরণ থেকে। নেক্সট প্রশ্ন যেটা, গোলীয় তলে প্রতিসরণে গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে একটা প্রমাণ অবশ্যই দেখবে, গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ সমান μ2 মাইনাস μ1 বাই আর। এই প্রমাণটা যে কোনো একটা লঘু হোক থেকে ঘন হোক, মানে এরকম দেখবে ছবি দেওয়া আছে বইতে বা আমার ভিডিও ক্লাসে, এরকম একটা মাধ্যম আছে, একটা আলো গেল গিয়ে এখানে প্রতিষ্ঠিত হলো, দিয়ে অভিলম্ব টেনেছে, সব প্রতিষ্ঠিত হয়েছে একটা বস্তু প্রতিবিম্ব। এটা μ1 মাধ্যম, এটা μ2 মাধ্যম, এরকম ছবি দিয়ে প্রমাণ আছে। অনেক কটা বইতে প্রমাণ আছে, যে কোনো একটা প্রমাণ করে রাখবে। সাধারণত এটা দিলে উল্লেখ করে দেয় না কি ধরনের তল। গোলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ একটা দেখে রেখো, যদি আসে তাহলে করতে পারবে। আচ্ছা, এবার চলে আসি, এখান থেকে এই প্রমাণটাই শুধু দেখবে, আর কিছু দেখতে হবে না। লেন্স, লেন্সের ক্ষেত্রে লেন্সের সূত্র মানে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। প্রমাণটা অবশ্যই দেখবে, যে কোনো লেন্সের ক্ষেত্রে উত্তল অবতল, যে কোনো ক্ষেত্রে প্রধানত উত্তলের সৎ বা অসৎটাই আসার সম্ভাবনা বেশি। 2 নম্বর, নিউটনের অনুবন্ধী ফোকাসের সমীকরণ। ফোকাসের সমীকরণ মানে এক্স ওয়াই সমান সি স্কোয়ারের মতন যে রিলেশনটা, এক্স ওয়াই সমান এফ স্কোয়ার অ্যাকচুয়ালি। প্রমাণটা অবশ্যই দেখবে, এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব এক্স, আর ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব হলো ওয়াই, আর এফটা হলো ফোকাস দূরত্ব। সম্পর্কটা অবশ্যই দেখবে। এছাড়াও লেন্স সংক্রান্ত সমস্যা বলে আমার একটা ভিডিও ক্লাস দেওয়া আছে, তাদের 7খানা বিভিন্ন ধরনের পরীক্ষামূলক, মানে কোনো একটা বস্তু আর পর্দাকে নির্দিষ্ট রেখে পর্দায় সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে সমস্যা ফার্স্ট যেটা প্রমাণ আসে, ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4f। এটা হলে সদ্বিম্ব গঠনের ন্যূনতম শর্ত। যদি বস্তু থেকে পর্দার দূরত্ব 4f বা তার তুলনায় বেশি হয়, তাহলে পর্দায় সদ্বিম্ব গঠিত করবে উত্তল লেন্স। প্রমাণগুলো ভালো করে দেখবে। এছাড়াও যদি ডিটা যদি 4f এর থেকে বড় হয়, সেই ক্ষেত্রে লেন্সের দুটি অবস্থানের জন্য দুটি সদ্বিম্ব পাওয়া যায়। লেন্সের লেন্স সংক্রান্ত যে সমস্যা বলে একটা ভিডিও আমার অপটিক্সের মধ্যে করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের, ভিডিওটা আপলোড করার সময় তোমরা অবশ্যই ওখান থেকে কেসগুলো দেখবে। আর একটা প্রমাণ, লেন্সের দুটো অবস্থানের জন্য যে দুটো প্রতিবিম্ব পাওয়া যাবে তাদের উচ্চতা যদি d1 d2 হয়, আর বস্তুর উচ্চতা d হলে d সমান √d1 d2। এই প্রমাণটা অবশ্যই দেখতে হবে। 3 নম্বর, লেন্সের যে দুটো অবস্থানের জন্য দুটো প্রতিবিম্ব পাওয়া যাবে, লেন্সের যে দুটো অবস্থানের জন্য দুটো প্রতিবিম্ব পাওয়া যাবে, তাদের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন, তাদের ক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন যদি m1 m2 হয়, তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে x/m1 ডিফারেন্স m2। এই টাইপের একটা প্রমাণ আছে, বইতেও পাবে, আমার ভিডিও ক্লাসেও দেওয়া আছে, এটা অবশ্যই ভালো করে দেখতে হবে। আর একটা হচ্ছে x ইকুয়ালস টু আমরা d স্কোয়ার মাইনাস 4df। এখান থেকে যে f বেরোচ্ছে দেখো,
এক্স স্কোয়ার ইকাল ডি মানে এইটা ধরে এফ বেরোচ্ছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এই প্রমাণটা, এই চারটে প্রমাণ লেন্স সংক্রান্ত যে সমস্যা হয় তার থেকে আমাদের এই চারটে প্রমাণ কিন্তু অবশ্যই ভালো করে দেখতে হবে। লেন্স সংক্রান্ত যে প্রমাণগুলো হয় তার মধ্যে এই চারটে প্রমাণ তোমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লেন্সের সমবায় এর ক্ষেত্রে তুল্য ফোকাস দূরত্ব 1/f = 1/f1 + 1/f2, এই প্রমাণটা ভালো করে দেখবে। লেন্সের সমবায়ের ক্ষেত্রে তুল্য ফোকাস দূরত্বের প্রমাণটা ভালো করে দেখবে। আর একটা হচ্ছে এখানে লিখছি লেন্স নির্মাতার সূত্র, খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্রমাণ নয়, এখান থেকে অঙ্কগুলো ভালো করে দেখতে হবে। শুধুমাত্র প্রমাণ দেখলে হবে না, এর যে অঙ্কগুলো আছে লেন্স নির্মাতা সূত্রের অঙ্ক আমি তোমাদের রায়ান মার্টিনের সম্পাদিত যে ক্লাসিফাইড সাজেশন প্লাস 2022 এইচএস এর যে সমাধান করিয়েছিলাম, এখানে অনেক কটা অঙ্ক করিয়েছিলাম লেন্স নির্মাতা সূত্র দিয়ে। তোমরা ওখানে দেখলে অঙ্কগুলো শিখে যাবে, একদম সহজ করে করানো আছে। তো এখানে যে সূত্রের প্রমাণ 1/f = μ - 1 1/r1 - 1/r2, এই প্রমাণটাও কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লেন্স থেকে এই যা বললাম এই এনাফ। এই কটা দেখলেই তোমরা আশা করি তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না। আর লাস্ট, আলোকীয় যন্ত্রাদি থেকে যৌগিক অনুবীক্ষণ আর নববীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র অবশ্যই ভালো করে দেখতে হবে। যৌগিক অনুবীক্ষণ আর নববীক্ষণ যন্ত্রের যে রশ্মি চিত্র সে দুটো ভালো করে দেখবে। আর যন্ত্রগুলোর বিবর্ধন ক্ষমতা আর বিশ্লেষণী ক্ষমতা, নববীক্ষণ আর অনুবীক্ষণের বিবর্ধন ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, যে সূত্রগুলো দিয়ে আমাদের প্রশ্ন হয় বা অঙ্ক হয়, মেনলি যেটা আমাদের নববীক্ষণের বিবর্ধন ক্ষমতা ম্যাগনিফিকেশন, সেই সূত্র দিয়ে অঙ্কগুলো, ছোট ছোট যে অঙ্কগুলো হয় সেটা ভালো করে দেখতে হবে। যদি আসে রশ্মিচিত্র আঁকতে দেয়, দুটো ছবি আছে দেখবেন, যৌগিক অনুবীক্ষণের ক্ষেত্রে একটা আর একটা নববীক্ষণের ক্ষেত্রে, এ দুটো কিন্তু ভালো করে দেখবে। আর মানুষের যে চোখের সমস্যা সংক্রান্ত 2 নম্বরের প্রবলেম হিসেবে দিতে পারে, বা লেন্সের ক্ষমতা বার করার যে প্রমাণগুলো হয় সেগুলো ভালো করে। তো তোমাদের জন্য আমি ছোট একটা অঙ্কের ভিডিও বানাবো, তোমাদের WBH টেস্ট পেপারের যে গাণিতিক সমস্যাগুলো আছে তার উপর ভিত্তি করে, তো সেটাও তোমরা দেখে নিতে পারো, আমি এর সাথেই দিয়ে দেবো একসঙ্গে। তো তোমরা অপটিক্সের অঙ্ক যেগুলো দরকার, ওখানে মনে হয় 25টা মতো অঙ্ক দিয়েছে, আমি অন্তত গোটা 10, 12 বা 15টা অঙ্ক দেখিয়ে দেবো যেগুলো খুব দরকার। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, অবশ্যই দেখো, খুবই কম সময়ে। তার আগে আমি তোমাদের অনেকদিন পর ভিডিও ক্লাস দেওয়ার সুযোগ পেলাম। তোমরা প্রশ্নগুলো তো নিশ্চয়ই করে নিয়েছো, লিখে নিয়েছো। আর যদি বুঝতে না পারো কথা, তাহলে অবশ্যই PDF থেকে দেখে নিতে পারবে। প্রশ্নগুলো কিন্তু এখানে আমি যখন বলেছি তখন আমি খুঁজে খুঁজে নিয়ে দেখেছি, তোমরা কিন্তু একটু সাজিয়ে নিয়ে দেখো। আর কিছু প্রশ্ন আমি এই ক্লাস চলাকালীন কিছু এক্সট্রা প্রশ্নও বললাম, সেগুলো কিন্তু এখানে দেওয়া নেই সব। ঠিক আছে, এখানে মোট 30টা মতন প্রশ্ন আছে, আমি বেশিরভাগ প্রশ্নই তোমাদের আলোচনা করে দিয়েছি। যদি কোনো প্রশ্ন না পারো সেটা জিজ্ঞেস করতে পারো, যদি সুযোগ পাই তাহলে বলবো। মানে সুযোগ পাওয়াটা এখন একটু কঠিন হয়ে গেছে, কারণ স্কুলের সামলে প্লাস মাধ্যমিক চলছে, সব কিছু সামনে আমি একদম সময় করতে পারছি না। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো, আমার খুব খারাপ লাগছে, তোমাদের আমি টাইম দিতে পারছি না। আগে এত তোমাদের জন্য চেষ্টা করি, যতটা পেরেছি করেছি, তখন কিন্তু এখন একদম টাইম পাচ্ছি না। তো তোমরা তাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রশ্নগুলো যতটা সম্ভব করে নেওয়ার চেষ্টা করবে। আর অপটিক্সের যে অঙ্কের ভিডিওটা দেবো, অল্প সময় হোক বা যতক্ষণ হোক, সেটা অবশ্যই দেখে নেবে, অঙ্কগুলো ভালো করে করে নেবে। ঠিক আছে, আর এর পরের ক্লাসে আমি তোমাদের আগামীকালই হয়তো আমি একটু সময় পেতে পারি, তখন হয়তো তোমাদের এটা ওই ইন্ডাকশন এসি ওর ওপর একটু ক্লাসটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, চলো সবাই খুব ভালো থেকো, সবাই খুব একদিন মন দিয়ে পড়াশোনা করো। আর অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, স্কুলেই পরীক্ষা হবে, সবাই ভালোভাবে পরীক্ষা দেবে ঠান্ডা মাথায়। অনেকদিন পর তোমরা পরীক্ষায় বসবে, এটা একটা যেমন আনন্দের ব্যাপার, আবার এটা খুব বড় পরীক্ষা, সেটাও
গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়টাকে নষ্ট করো না, আমাদের আর খুবই কম সময় আছে হাতে, তো তার মধ্যে যতটা পারা যায় আমি তোমাদের জন্য একটু সাহায্য করার চেষ্টা করলাম। ঠিক আছে, চলো টাটা। আর অপটিক্সের অঙ্কের ভিডিওটা আমি কয়েকটা অঙ্ক নিয়ে একটা ছোট ভিডিও বানাচ্ছি, সেটা তোমাদের দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো আজকে এখানে ক্লাস শেষ করলাম।